শ্রোতৃবৃন্দকে আমার নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সংস্কৃত নাট্যতত্ত্বের ইতিহাসে নাট্যশাস্ত্রের অবদান। কোনো বিষয় সম্পর্কে আলোচনার পূর্বে আমাদের প্রথমেই তার গোড়ার দিকটি সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। তা না হলে বিষয়টি কেমন যেন পথহারা পথিকের মতো দিকজ্ঞান শূন্য হয়ে পড়ে। অর্থাৎ প্রথমেই আমরা জানব কাব্য কাকে বলে, কাব্যের ভেদ, নাটকের ধারণা, নাট্য, তারপর নাট্যশাস্ত্র। সংস্কৃত সাহিত্যের ঐতিহ্য ও মহত্ব ভারতীয় সভ্যতার সুউচ্চ মানদণ্ড নির্ধারণ করেছে। প্রাচীন সংস্কৃত সাহিত্যে কাব্যের ব্যুৎপত্তি প্রসঙ্গে বলা হয়েছে কৌতি ইতি কবিহি, কবের কর্ম কাব্যম। কবি শব্দের সঙ্গে সয় প্রত্যয় যোগে কাব্য শব্দটি নিষ্পন্ন। এটি গুণবচন ব্রাহ্মণাদিভ্য কর্মনিচ সূত্রানুসারে প্রাপ্ত। কৌতি শব্দটি সংস্কৃত অর্থ শব্দায়তে, অর্থাৎ যিনি শব্দ করেন তিনিই কবি। প্রাচীন সংস্কৃত সাহিত্য বা কাব্য সমালোচকগণ সাহিত্যের সামগ্রিক বিষয়কে দুটি শ্রেণীতে ভাগ করেছেন। দৃশ্য শ্রব্যত্ব ভেদেন পুনঃ কাব্যম দ্বিধামতম, অর্থাৎ দৃশ্য শ্রব্য ভেদে কাব্য দ্বিবিধ। এর মধ্যে শ্রব্য কাব্যাপেক্ষা দৃশ্যকাব্যের শ্রেষ্ঠত্ব মোটামুটিভাবে সকল নাট্যতত্ত্ববিদই স্বীকার করেছেন। যেমন ভট্ট তৌতামতে প্রয়োগোত্তম অনাপন্নে বাক্যে নাস্যাদ সম্ভব। যা দৃশ্যকাব্য বলে পরিচিত, সাধারণ অর্থে তাকেই আমরা নাটক বলে থাকি। সেই নাটক তথা সংস্কৃত নাট্য সাহিত্যের উৎপত্তির ইতিহাস যথেষ্ট রহস্যাবৃত। এ প্রসঙ্গে রয়েছে অজস্র মতভেদ, বহু অনুমান ও বহুতর সিদ্ধান্ত। সংস্কৃত নাট্যশাস্ত্র আলোচনা করতে গেলে আমাদের অবগত হওয়া প্রয়োজন নাট্যতত্ত্ব কী। নট ধাতুর সঙ্গে সয় প্রত্যয় যোগে নাট্যপত্রে নিষ্পন্ন, যার অর্থ কিঞ্চিত অবস্পন্দন বা চাঞ্চল্যতা। অন্তর অভিভূত হলে ভাবের উন্মেষ ঘটে, আর তা থেকে উৎপন্ন ক্ষোভ বা আন্দোলনের মনোগত বাহ্যিক প্রকাশই নাট্য। নাট্যের মূলার্থ নটের কর্ম। এই নাট্যেরই সমর্থক হল নাটক, রূপ ও রূপক। নাটকের লক্ষণ প্রসঙ্গে ভরতমুনি বলেছেন ত্রৈলোকস্য অস্য সর্বস্ব নাট্যং ভাবানুকীর্তনম। তিনি আরও বলেছেন লোকবৃত্তানুকরণম নাট্যম। আবার ধনঞ্জয় বলেছেন তার দশরূপক গ্রন্থে অবস্থানুকৃতির নাট্যম, অর্থাৎ ভাষা না থাকলে ব্যাকরণের অস্তিত্ব যেমন কল্পনা করা যায় না, নাটক না থাকলে তেমনি নাট্যকলার অস্তিত্বও কল্পনাতীত। অতএব বহুকাল থেকেই নাট্যকলার অস্তিত্ব ছিল, সে বিষয়ে সন্দেহের অবকাশ থাকে না। কিন্তু কতটা প্রাচীন? প্রাচীনত্ব অনুসারে সংস্কৃত নাট্যতত্ত্বের ইতিহাস আলোচনা করতে গেলে প্রথম যার কথা পরম শ্রদ্ধার সাথে আমাদের গ্রহণ করা উচিত, তিনি হলেন মহর্ষি ভরত। ভরতের নাট্যশাস্ত্র ভারতীয় নাট্যকলার প্রাচীনতম গ্রন্থ। বর্তমানে এই গ্রন্থটি যে আকারে আমাদের হস্তগত হয়েছে, তাতে মনে করা হয় গ্রন্থটি প্রাচীন কোনো মূল গ্রন্থের সংস্করণ। 1865 খ্রিস্টাব্দে ডক্টর এফ হল দশরূপক গ্রন্থের সম্পাদনা করছিলেন। এমন সময় নাট্যশাস্ত্রের একটি খণ্ডিত পুঁথি তার হস্তগত হয় এবং তিনি ওই সম্পাদিত গ্রন্থের পরিশিষ্টে নাট্যশাস্ত্রের কিছু অংশ সংযোজন করেন। এটি নাট্যশাস্ত্রের প্রথম সংস্করণ। 1874 সালে জার্মান পণ্ডিত হেমান প্রবন্ধাকারে নাট্যশাস্ত্রের বিষয়স্বরূপ নাট্যসূচি প্রকাশ করেন। এরপরই ইউরোপীয় পণ্ডিতবর্গ নাট্যশাস্ত্রের প্রতি আকৃষ্ট হন। 1894 সালে ভারতবর্ষে নাট্যশাস্ত্রের প্রথম প্রকাশ হয়। পণ্ডিত শিবদত্ত ও কাশীনাথ পাণ্ডুরঙ্গপর বোম্বাই থেকে সংস্কৃত নাট্যশাস্ত্র প্রকাশ করেন। এটি তৃতীয় সংস্করণ। নাট্যশাস্ত্রের রচনাকাল নিয়ে নানা বাগবিতণ্ডা প্রচলিত আছে, নানা মতবাদেরও উৎপত্তি হয়েছে। তার নিম্নরূপ আলোচিত হল। এ বারিয়াডেল কিথ ভরতকে খ্রিস্টপূর্ব 3য় শতকের পূর্ববর্তী বলে মনে করেছেন। এ নিয়ে অজস্র মতভেদও রয়েছে। তার মতে খ্রিস্টপূর্ব 3য় শতকের মধ্যে ভরতের নাট্যশাস্ত্র তার বর্তমান আয়তন পরিগ্রহ করেছিল। পরবর্তীকালে হয়তো অত্যল্প জিনিস সংযোজিত বা বিয়োজিত হয়ে থাকতে পারে, কিন্তু তার বর্তমান রূপ 300 খ্রিস্টাব্দের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নাট্যশাস্ত্রকে খ্রিস্টপূর্ব 2য় শতকের মধ্যে সংকলিত বলে মনে করেন। ডক্টর সাধন কুমার ভট্টাচার্য ভরতকে
পাণিনির পূর্ববর্তী বলে মনে করেন। পাণিনি ব্যাকরণে যাদের নামোল্লেখ রয়েছে তারা ভরত পরবর্তী। অতএব ভরতের কালকে পাণিনির পূর্ববর্তী অর্থাৎ খ্রিস্টপূর্ব 4র্থ শতকের পূর্বে বলেই স্বীকার করতে হয়। ভরত ও তদীয় নাট্যশাস্ত্রকে কালিদাসের পূর্ববর্তী বলেও মনে করা হয়। কালিদাসের সময়কাল আনুমানিক 5ম শতক, নিম্নতর সীমারেখা 634 খ্রিস্টাব্দ। বিক্রমোর্বশীয়ম ত্রোটকে নাট্যাচার্যরূপে ভরতের উল্লেখ রয়েছে। রঘুবংশে রয়েছে অঙ্গসত্ত্ব বচনাশ্রয় নৃত্য। এই কথাটি ভরতের নিম্নোদ্ধৃত পঙ্ক্তিটি স্মরণ করিয়ে দেয়। সামান্য আভিনয় নাম জ্ঞেয় বাগাঙ্গ সত্তাজহ। কুমার সম্ভবে সন্ধি ও ললিত অঙ্গহারের উল্লেখ রয়েছে। নাট্যশাস্ত্রে এ বিষয়ের আলোচনা রয়েছে। মহাভাষ্যে উদ্ধৃত শ্লোকসমূহে যে সকল ছন্দের প্রয়োগ রয়েছে ওইগুলি সবই নাট্যশাস্ত্রে আছে। সুতরাং ধরা যায় পতঞ্জলি যে সকল গ্রন্থ থেকে শ্লোক উদ্ধৃত করেছেন সেই সকল গ্রন্থে নাট্যশাস্ত্রের ছন্দমানতা অনুসৃত হয়েছে। অতএব মনে হয় নাট্যশাস্ত্র 300 খ্রিস্টপূর্বাব্দের পরবর্তী হতে পারে না। দেবতত্ত্ব বিষয়ক কতক ব্যাপারে রামায়ণ মহাভারতের সঙ্গে নাট্যশাস্ত্রের সাদৃশ্য রয়েছে। আদিমরূপের রামায়ণের কাল 300 খ্রিস্টপূর্বাব্দের পরবর্তী নয়। আদিরূপের মহাভারত খ্রিস্টপূর্ব 4র্থ শতকে প্রচলিত ছিল। সুতরাং 400 খ্রিস্টপূর্বাব্দের নিকটবর্তী কালে নাট্যশাস্ত্র রচিত হয়েছিল বলে মনে করা হয়, যদিও এটি অনুমান সাপেক্ষ। নাট্যশাস্ত্রে অর্থশাস্ত্রের উল্লেখ রয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্রের সময়কাল খ্রিস্টপূর্ব 4র্থ শতকের আদিভাগ। সুতরাং মনে করা হয় নাট্যশাস্ত্র কৌটিল্যীয় অর্থশাস্ত্রের পূর্ববর্তী বা সমকালীন। নাট্যশাস্ত্রে ভারতবর্ষের আসমুদ্র হিমাচল পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত বিভিন্ন অঞ্চলের নানা স্থানের উল্লেখ রয়েছে। চন্দ্রগুপ্ত ও অশোকের সময় ছাড়া ভারতে এমন একটি সংহত রাজ্য বা সাম্রাজ্য ছিল না। মনে করা যেতে পারে নাট্যশাস্ত্রের উদ্ভব হয়েছিল মৌর্য শাসনকালে। ভরতকে মধ্যবিন্দু করে ভারতীয় নাট্যতত্ত্বের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়: প্রাক ভরত, ভরতের যুগ এবং উত্তর ভরত। শারদা তনয় তার ভাবপ্রকাশম গ্রন্থে আদি ভরত বা বৃদ্ধ ভরত নামে এক নাট্যশাস্ত্র প্রণেতার উল্লেখ করেছেন, যার রচিত নাট্যশাস্ত্র বিষয়ক গ্রন্থ নাট্যবেদাগম। 12,000 শ্লোকে রচিত এই গ্রন্থ দ্বাদশ সহস্র সংহিতা নামে পরিচিত। আর ভরত ওই বৃহৎ সংহিতা থেকে 6,000 শ্লোক নিয়ে প্রচলিত আকারে নাট্যশাস্ত্র রচনা করেন, যার অপর নাম ষট সহস্র সংহিতা। অতএব শারদা তনয় ভরত বৃদ্ধ ও ভরতের পৃথক উল্লেখ করেছেন। অভিজ্ঞান শকুন্তলম নাটকের সকৃত অর্থদোতনিকা টিকায় রাঘব ভট্ট আদি ভরতের উল্লেখ করেছেন। টিকায় তিনি অন্তত 19টি উদ্ধৃতি গ্রহণ করেছেন, যার মধ্যে 12টি উদ্ধৃতি নাট্যশাস্ত্রে পাওয়া যায়। অতএব রাঘব ভট্টের মতানুসারে আদিভরত নামে কোনো পৃথক ব্যক্তি ছিলেন বলে মনে করা হয়। এছাড়াও নাট্য সর্বস্ব দীপিকা নামক গ্রন্থে আদিভরতের উল্লেখ পাওয়া যায়। পি.ভি. কানে মহাশয় বলেছেন যে অপেক্ষাকৃত পরবর্তীকালের লেখকগণ ভরত ও আদিভরতের মধ্যে প্রভেদ করেছেন। ভরত বা ভরতশাস্ত্র শব্দক্রমের দ্বারা নাট্য, নৃত্য এবং সংশ্লিষ্ট বিষয় সংক্রান্ত গ্রন্থসমূহকে বোঝাতো। এমনও হতে পারে এই সমস্ত অর্বাচীন গ্রন্থকার বা গ্রন্থ থেকে ভরতমুনির গ্রন্থকে বিশেষিত করবার উদ্দেশ্যে আদি বা বৃদ্ধ ভরত শব্দ প্রযুক্ত হতো। সুশীল কুমার দেব প্রমুখ পণ্ডিতরা আদি ভরত বা বৃদ্ধ ভরত বলে কোনো নাট্যশাস্ত্রকারের অস্তিত্ব স্বীকার করেন না। তাদের মতে আলাদাভাবে আদি ভরত বা বৃদ্ধ ভরত বলে কেউ ছিলেন না। যেটা নিয়ে কোনো বিতর্ক নেই তা হলো নাট্যশাস্ত্রে ভরত কোন কোন পূর্বাচার্যের নাম উল্লেখ করে গিয়েছেন। এদের মধ্যে 4 জন রয়েছেন। নাট্যশাস্ত্রের 37তম অধ্যায় 24 নং শ্লোকে এদের নাম করা হয়েছে। তারা হলেন কোহল, বাৎসেয়, শাণ্ডিল্য, ধূর্তিল প্রমুখ। মাতৃগুপ্ত আচার্যের নাম নাট্যশাস্ত্রে উল্লেখিত হয়েছে বারংবার। আবার নাটক লক্ষণ রত্নকোষের রচয়িতা সাগর নন্দী তার গ্রন্থেও প্রায় 6 বার মাতৃগুপ্ত আচার্যের নাম উল্লেখ করেছেন। অতএব তৎকালীন সময়ে মাতৃগুপ্ত আচার্য নাট্যতত্ত্ববিদ হিসেবে যে অগ্রগণ্য ছিলেন এ কথা স্পষ্ট বোঝা যায়।
ভারতের নাট্যশাস্ত্র বিষয়ে প্রাচীন টিকাকাররা ৩৬টি অধ্যায়ের কথা বললেও অভিনবগুপ্ত তার অভিনব ভারতীতে ৩৭টি অধ্যায়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন এবং টিকা রচনা করেছেন। ভরতমুনি প্রণীত নাট্যশাস্ত্রের ৩৭টি অধ্যায়ে কি কি বিষয় আলোচিত হয়েছে সেগুলি সংক্ষেপে আলোচনা করা হলো। প্রথম অধ্যায়ে নাট্যবেদের উৎপত্তি, ইন্দ্রধ্বজ উৎসবে প্রথম নাট্যাভিনয়, নাট্যের স্বরূপ বর্ণনা, নাট্যস্তুতি, রঙ্গপূজার মহত্ব এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে প্রেক্ষাগৃহের লক্ষণ, রঙ্গমঞ্চের বিভিন্ন অঙ্গ, দশকাসনের বিস্তৃত বিবরণ আলোচিত হয়েছে। তৃতীয় অধ্যায়ে রঙ্গদেবতার পূজা, দেবস্তুতি প্রভৃতি বিষয় বর্ণিত হয়েছে। চতুর্থ অধ্যায়ে পাণ্ডব লক্ষণ, অমৃত মন্থন ও ত্রিপুরদাহ নামক রূপকের প্রয়োগ, পূর্বরঙ্গের দৈবিধ্য বর্ণন, করণ ও অঙ্গহারের লক্ষণ ও বিভাজন প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। পঞ্চম অধ্যায়ে পূর্বরঙ্গের লক্ষণ ও তার বিবিধ অঙ্গ এবং প্রয়োজনীয়তার বিষয়গুলি উল্লিখিত হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে রস, ভাব, অভিনয়, বৃত্তি, প্রবৃত্তি, স্বর প্রভৃতির লক্ষণ ও প্রকারভেদ, রসের বর্ণ ও দেবতা, অষ্টরসের উপসংহার ইত্যাদি বিষয়গুলি আলোচিত হয়েছে। সপ্তম অধ্যায়ে ব্যভিচারী ভাবের বিবরণ, স্থায়ী ভাব, ব্যভিচারী ও স্থায়ী ভাবের প্রকারভেদ বর্ণিত হয়েছে। অষ্টম থেকে ত্রয়োদশ অধ্যায়ে আঙ্গিক অভিনয়ের বিচার বিশ্লেষণ আলোচিত হয়েছে। চতুর্দশ থেকে অষ্টাদশ অধ্যায়ে বাচিক ও আহার্য অভিনয়ের বিষয় ও বিষয়বস্তুর বর্ণনা উল্লিখিত হয়েছে। ঊনবিংশ অধ্যায়ে ইতিবৃত্ত, পঞ্চাবস্থা, সন্ধি, পতাকাস্থান, অর্থপ্রকৃতি প্রভৃতির লক্ষণ ও প্রকারভেদ সমূহের আলোচনা রয়েছে। বিংশ অধ্যায়ে নাট্যবৃত্তি ও বৃত্তিসমূহের ভেদের বিষয়ে আলোচনা রয়েছে। একবিংশ অধ্যায়ে আহার্য অভিনয়ের বিবিধ উপকরণ, অলঙ্কার, বেশভূষার বিবরণ ইত্যাদি বিষয়গুলি আলোচিত হয়েছে। দ্বাবিংশ অধ্যায়ে হাবভাব, লীলাবিলাসাদির লক্ষণ, দশপ্রকার কামাবস্থা, নায়িকার প্রকারভেদ প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। ত্রয়োবিংশ অধ্যায়ে ধাত্রাদি সহ স্ত্রীভেদ, কামপ্রচার, কুশলতা, নবযৌবনের প্রকৃতি, পঞ্চবিধ পুরুষ, সামদানাদির প্রয়োগ, কাম নিষ্পাদন ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে। চতুর্বিংশ অধ্যায়ে বিভিন্ন কুশীলবের বৈশিষ্ট্য, স্ত্রী পুরুষের বিভিন্ন উপাচারগুলি আলোচিত হয়েছে। পঞ্চবিংশ অধ্যায়ে স্ত্রী পুরুষের চেষ্টাভেদ, ললিতাভিনয়, জনান্তিক প্রভৃতি সংলাপের লক্ষণ, নাট্যবস্তুর লৌকিক প্রমাণ প্রভৃতি বিষয় বর্ণিত হয়েছে। ষটবিংশ অধ্যায়ে প্রকৃতি বিকল্প, স্ত্রীগণের অকর্তব্যতা, আচার্যের সংস্কার, আচার্য ও শিষ্যের গুণাবলী ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে আলোচনা রয়েছে। সপ্তবিংশ অধ্যায়ে বিভিন্ন সিদ্ধির বর্ণনা, সঙ্গীতের রস ও ভাবের সংযোজন, প্রেক্ষকের লক্ষণ, সমৃদ্ধি প্রভৃতি বিষয়ের বর্ণনা রয়েছে। অষ্টবিংশ অধ্যায়ে জাতিবিকল্প, গন্ধর্ব লক্ষণ, স্বর ও মূর্ছনার বিষয় আলোচিত হয়েছে। ঊনবিংশ অধ্যায়ে বর্ণ, অলঙ্কারাদির স্বরূপ, গীতবাদ্যাদির লক্ষণ, তাদের ভেদসমূহের বর্ণনা রয়েছে। ত্রিংশত অধ্যায়ে সুশীরের লক্ষণ, বেণুবাদ্যের বিভিন্ন স্বর বিষয়ে আলোচনা রয়েছে। একত্রিংশ অধ্যায়ে তাল ও গীতের অঙ্গ, লয় ও তার ভেদ এবং লাস্যের লক্ষণ প্রভৃতি বিষয়গুলি আলোচিত হয়েছে। দ্বাত্রিংশ অধ্যায়ে ধ্রুবার লক্ষণ ও ভেদ, ধ্রুবার জাতি বিষয়ে আলোচনা রয়েছে। তৃতীংশ অধ্যায়ে গায়ক ও বাদকের গুণ ও দোষ বিচার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। চতুর্থিংশত অধ্যায়ে বাদ্য ও বাদ্যের প্রয়োগ, বাদকের গুণ এই সমস্ত বিষয়গুলির বর্ণনা রয়েছে। পঞ্চত্রিংশত অধ্যায়ে ভূমিকা বিন্যাস, ভরতাদির বিকল্প, সুকুমার আবিদ্ধের ভেদে নাট্য উপস্থাপনার দৈবিধ্য বিষয়ে আলোচনা রয়েছে। ষটত্রিংশত অধ্যায়ে 29 রকমের পূর্বরঙ্গের বিধান, মুনিদের অভিশাপ প্রভৃতি বৃত্তান্ত বর্ণিত হয়েছে। সপ্তত্রিংশত অধ্যায়ে নাট্যাবতার ও নাট্যশাস্ত্রের মাহাত্ম্য বিষয়ে আলোচনা রয়েছে। বিষয় বৈচিত্র্যে সমৃদ্ধ এই নাট্যশাস্ত্রকেই ভারতীয় ললিতকলার বিশ্বকোষ বলা হয়, কারণ নাট্যতত্ত্বের এমন কোনো তথ্য নেই যা এই নাট্যশাস্ত্রে বর্ণিত হয়নি, যার প্রমাণস্বরূপ
ভরতমুনি নাট্যশাস্ত্রের প্রথম অধ্যায়ের 116 নং শ্লোকে বলেছেন, ন তজ্জ্ঞানং ন তৎশিল্পং ন সা বিদ্যা ন সা কলা ন সা যোগা ন তৎকর্ম নাট্যস্মিন ইয়ৎ ন দৃশ্যতে। অর্থাৎ জ্ঞান, শিল্প, বিদ্যা, কলাসহ সমস্ত বিষয় বা তথ্য নাট্যশাস্ত্রে বর্ণিত রয়েছে। আমরা জানি যুগ 4 প্রকার: সত্য, ত্রেতা, দাপর ও কলি। নাট্যশাস্ত্রে নাট্যসাহিত্যের উৎপত্তি সম্বন্ধে একটি কাহিনী উল্লিখিত রয়েছে। নাটক সৃষ্টি হয়েছিল সম্ভবত ত্রেতা যুগে, যার নিদর্শন নাট্যশাস্ত্রের প্রথম অধ্যায়ে আমরা পেয়ে থাকি। এখানে বলা হয়েছে চতুর্বেদ অর্থাৎ ঋক, সাম, যজু, অথর্ব আগের থেকেই প্রচলিত আছে, কিন্তু বেদে শূদ্রের কোনো অধিকার নেই। তাই ইন্দ্র চাইলেন চক্ষুকর্ণের আনন্দ বিধায়ক একখানি পঞ্চম বেদ, যেখানে আপামর জনগণের অধিকার থাকবে। এ বিষয়ে নাট্যশাস্ত্রের প্রথম অধ্যায়ের 12 নং শ্লোকে বলা হয়েছে, ন বেদ ব্যবহার অয়ং সংস্রাব্য শূদ্র ইয়াতিষু তস্মাৎ সৃজাপরং বেদং পঞ্চমাং সার্ববর্ণিকম। অতঃপর ইন্দ্রের আবেদনানুসারে সৃষ্টিকর্তা ব্রহ্মা ঋগ্বেদ থেকে বাণী, সামবেদ থেকে গীতি, যজুর্বেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে অনুভূতি ও রস সংগ্রহ করে পঞ্চম বেদ সৃষ্টি করলেন, যারই নাম নাট্যবেদ। এ প্রসঙ্গে নাট্যশাস্ত্রের প্রথম অধ্যায়ের 17 নং কারিকাতে উদ্ধৃত হয়েছে, জগ্রাহ পাঠ্যম ঋগ্বেদাৎ সামভ্য গীতমেব চ যয়ুর্বেদাদ অভিনয়ান রসান আথর্বণাদপি। ব্রহ্মার নির্দেশে দেবশিল্পী বিশ্বকর্মা এক সুরম্য নাট্যশালা নির্মাণ করেছিলেন। এরপর ব্রহ্মা নির্মিত নাট্যবেদ দেবতাদের মধ্যে অভিনীত হবে। এমতাবস্থায় ইন্দ্র প্রত্যুত্তরে বলেন যে দেবগণ নাট্যকর্মের প্রয়োগের অযোগ্য, ঋষিরাই কেবলমাত্র সক্ষম। সেই কারণেই ভরত ও তার 100 শিষ্যের প্রচেষ্টায় নাট্যশালায় প্রথম অভিনীত হয় ব্রহ্মার রচনা লক্ষ্মী স্বয়ংবর নাটক। ব্রহ্মা রচিত অমৃতমন্থন ও ত্রিপুরদাহ নামক আরও 2টি নাটকের কথা নাট্যশাস্ত্রে রয়েছে। নাটকে ভারতী, সাত্যতী, আর্ভটী ও কৈশিকী বৃত্তের প্রয়োগের কথাও উল্লিখিত হয়েছে। এছাড়াও নাট্যবেদ প্রয়োগের জন্য সুলোচনা, শ্রীকেশী প্রমুখ 23 জন অপ্সরা সৃষ্টি, বাদ্যের জন্য স্বাতি, গানের জন্য নারদাদি স্বর্গীয় সঙ্গীতজ্ঞগণকে নিযুক্ত করার কথাও ব্যক্ত হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে যে নাটকের সম্পূর্ণতাকল্পে মহাদেব প্রদান করেছিলেন তাণ্ডব এবং পার্বতী প্রদান করেন লাস্য। অতঃপর নহুষ ইন্দ্রপদ লাভ করলে তার ইচ্ছা অনুসারে স্বর্গের এই নাট্যসাহিত্য পৃথিবীতেও প্রচারিত হয়েছিল। অর্থাৎ সাধারণ মানুষের কামাদি অন্ত ষড়রিপুকে দমন করতে এবং সামাজিক বিশৃঙ্খলা প্রশমনের জন্য সাধারণের উদ্দেশ্যে নাট্যবেদ প্রচারিত হয়েছিল। সংস্কৃত অলঙ্কার শাস্ত্রে রসতত্ত্বের প্রবর্তক এবং প্রতিষ্ঠাতা মহর্ষি ভরত। সাহিত্যে তিনি রসপ্রস্থানের জনক। রসের আলোচনায় তিনি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তার মতে ন হি রসাদৃতে কশ্চিদ অর্থ প্রবর্ততে, অর্থাৎ রস ছাড়া কোনো অর্থই প্রকাশিত হয় না। অতএব রসই কাব্যের আত্মাস্বরূপ। ভরতমুনির নাট্যশাস্ত্রের 6ষ্ঠ অধ্যায়ে রসতত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ দেখে অনুমান করা যায় যে ভরতমুনির পূর্বেও রসসিদ্ধান্তের পরম্পরা নিশ্চিতরূপে বর্তমান ছিল। যদিও রসতত্ত্বের সুদৃঢ় পরম্পরা ভরতমুনি বজায় রেখেছেন এবং রসের নিষ্পত্তি বিষয়ক সূত্র তিনিই তৈরি করেছেন। বস্তুত পরবর্তীকালে রসতত্ত্ববিদগণ এই রসনিষ্পত্তি বিষয়ক সূত্রকে কেন্দ্র করেই রস বিষয়ে নিজেদের মত প্রতিস্থাপন করেছেন। রসের সম্বন্ধে আচার্য ভরত যে সূত্রটি দিয়েছেন তা বস্তুত রসস্বরূপের নয়, বরং রসনিষ্পত্তি বিষয়ে। বিভাবানুভাব ব্যভিচারী সংযোগাৎ রসনিষ্পত্তিহি। ভরতের এই রসসূত্রে প্রযুক্ত সংযোগ এবং নিষ্পত্তি শব্দ দুটিকে নিয়ে পরবর্তী আচার্যদের মধ্যে মতবিরোধ দেখা যায়। আচার্য ভরত স্বয়ং সূত্রে ব্যবহৃত নিষ্পত্তি পদের অর্থ করতে বলেছেন, যথা নানা ব্যঞ্জন ঔষধি দ্রব্য সংযোগাৎ রসনিষ্পত্তিহি তথা নানা ভাব উপগমাৎ রসনিষ্পত্তিহি, যথা হি গুড়াদিভি দ্রব্যই ব্যঞ্জনই ঔষধিভিশ্চ ষড রসা নিবর্তন্তে এবং নানা ভাব উপহিতা অপি স্থায়ীন ভাবা রসোত্তম আপ্নুবন্তি। ভরতমুনি নাট্যরসের তুলনা ভোজ্য রসের সাথে করেছেন। যেমন নানা প্রকার ব্যঞ্জন ঔষধি দ্রব্যাদির সংযোগে গুড়াদি দ্রব্য
ব্যঞ্জন এবং ঔষধির সংযোগে স্বর আদি রস তৈরি হয়, তেমনি নানাভাবে সংযোগে স্থায়ী ভাব রসত্বকে প্রাপ্ত করে। এখানে ভরতমুনি নাট্যরস এবং ভোজ্যরসকে সমতুল্য রেখে বলেছেন, বিবিধ অবয়বের সংযোগই রসনিষ্পত্তির আধার, তা ব্যঞ্জনাদি দ্বারা নির্মিত রসেন্দ্রিয় গ্রাহ্য ভোজ্যরস হোক অথবা অভিনয় ভাব দ্বারা ব্যঞ্জিত নাট্যরস। এখানে নিষ্পত্তি, রসনিবর্তন্তে এবং রসোত্তম আপ্নুবন্তি এই তিনটি শব্দের দ্বারা নিষ্পত্তি শব্দকে আখ্যায়িত করা হয়েছে। রসনিষ্পত্তি হয়, রস তৈরি হয়, রসকে প্রাপ্ত করে, এই শব্দগুলিতে নিষ্পত্তির অর্থ এই রূপে প্রকট হয়। রসসূত্র প্রযুক্ত বিচারণীয় দ্বিতীয় শব্দ সংযোগ। সংযোগ শব্দের অর্থ প্রসঙ্গে ভরতমুনি বলেছেন, যথা হি নানা ব্যঞ্জন সংস্কৃতম অন্নং ভুঞ্জনা রসান আস্বাদয়ন্তি সুমনস পুরুষা হর্ষাদিংশ্চাপি অধিগচ্ছন্তি তথা নানা ভাবান অভিনয়ান ব্যঞ্জিতান বাগঙ্গ সত্ত্বপেতান স্থায়ী ভাবান আস্বাদয়ন্তি সুমনস প্রেক্ষকা হর্ষাদিংশ্চা অধিগচ্ছন্তি। অর্থাৎ যেমন নানা প্রকার ব্যঞ্জন দ্বারা পরিষ্কৃত অন্নের উপভোগ করে প্রসন্ন চিত্ত পুরুষ রসের আস্বাদন করে এবং হর্ষাদিকে প্রাপ্ত করে, তেমনি সুমনস প্রেক্ষক বিভিন্ন ভাব এবং অভিনয় দ্বারা ব্যঞ্জিত বাচিক, আঙ্গিক এবং সাত্ত্বিক অভিনয়ের সঙ্গে যুক্ত স্থায়ীভাবের আস্বাদন করেন এবং হর্ষাদিকে প্রাপ্ত করেন। রস স্থায়ীভাব থেকে আলাদা, যেমন ভোজ্যরস অন্ন থেকে ভিন্ন, অন্ন ভোজ্যরসের আধার, তেমনি রস স্থায়ীভাব থেকে ভিন্ন হয়ে থাকে এবং স্থায়ীভাব রসের আধার যা রসরূপে পরিণত হয়ে যায়। সুতরাং আচার্য ভরতের মত হল, বীজের পরিণাম বৃক্ষ তথা বৃক্ষের পুষ্প এবং পুষ্পের পরিণাম যেমন ফল, তেমনি বিভাব, অনুভাব এবং ব্যভিচারী ভাবের দ্বারা সংযুক্ত স্থায়ীভাবের পরিণতি হল রস। যথা বীজাৎ ভবেৎ বৃক্ষ বৃক্ষাৎ পুষ্পং ফলং যথা তথা মূলং রসাঃ সর্বে তত ভাবা ব্যবস্থিতাঃ। সম্পূর্ণ রসসিদ্ধান্তের আধার ভরতমুনির রসনিষ্পত্তি বিষয়ক সিদ্ধান্ত, কারণ সর্বপ্রথম ভরতমুনি তার নাট্যশাস্ত্রে রসনিষ্পত্তির উল্লেখ করেছেন, বিভাবানুভাবা ব্যভিচারী সংযোগাৎ রসনিষ্পত্তিঃ। অর্থাৎ বিভাব, অনুভাব ও ব্যভিচারী ভাবের সংযোগে রসের নিষ্পত্তি হয়। ভরতমুনির রস সম্বন্ধীয় এই মৌলিক সূত্রটি পরবর্তী ব্যাখ্যাকারদের এক সুদীর্ঘ পরম্পরাকে জন্ম দিয়েছে। এই রসসূত্রের সংযোগ এবং নিষ্পত্তি দুই শব্দ বিপদাস্পদ। এই দুই শব্দের আলাদা ভঙ্গিতে অর্থগ্রহণ করে পরবর্তী আলঙ্কারিকগণ এই রসসূত্রের নিজ নিজ ভঙ্গিমায় ব্যাখ্যা করেছেন, যার ফলস্বরূপ উৎপত্তিবাদ, অনুমিতিবাদ, ভুক্তিবাদ এবং অভিব্যক্তিবাদ এই চার সিদ্ধান্তের উদ্ভব ঘটেছে। ভট্টলল্লাট নিষ্পত্তিপদের অর্থ করেছেন উৎপত্তি, আচার্য শঙ্কুক অনুমিতি, ভট্টনায়ক ভক্তি এবং অভিনবগুপ্ত অভিব্যক্তি অর্থ গ্রহণ করেছেন। দুর্ভাগ্যের বিষয়, ভট্টলল্লাট, শ্রীশঙ্কুক এবং ভট্টনায়কের গ্রন্থ আজ উপলব্ধ নয়, কিন্তু অভিনবগুপ্তের অভিনব ভারতী, মম্মটের কাব্যপ্রকাশের আদি গ্রন্থে তাদের মত উদ্ধৃত করা হয়েছে। এছাড়াও নাট্যশাস্ত্রে 8 প্রকার রস স্বীকৃত হয়েছে। শৃঙ্গার হাস্য করুণ রৌদ্র ভীর ভয়ানকাহা বিভৎসাদ্ভুত সঙ্গৌ চিত্তষ্টৌ নাট্যে রসাহা স্মৃতাহা। এই 8 প্রকার রসের সঙ্গে 8 প্রকার রসের স্থায়ীভাব স্বীকার করা হয়েছে। তার সাথে 8 প্রকার বর্ণ ও 8 প্রকার দেবতাও স্বীকৃত হয়েছে। যেমন শৃঙ্গার রসের স্থায়ীভাব রতি, বর্ণ শ্যাম এবং দেবতা বিষ্ণু। হাস্যরসের স্থায়ীভাব হাস, বর্ণ সাদা, দেবতা প্রমথ। করুণ রসের স্থায়ীভাব শোক, বর্ণ কোপদ বা ধূসর, দেবতা যম। রৌদ্র রসের স্থায়ীভাব ক্রোধ, বর্ণ রক্ত বা লাল, দেবতা রুদ্র। বীর রসের স্থায়ীভাব উৎসাহ, বর্ণ সুবর্ণ বা গৌড়, দেবতা মহেন্দ্র। ভয়ানক রসের স্থায়ীভাব ভয়, বর্ণ কৃষ্ণ বা কালো, দেবতা কাল। বিভৎস রসের স্থায়ীভাব জুগুপ্সা, বর্ণ নীল, দেবতা মহাকাল। অদ্ভুত রসের স্থায়ীভাব বিস্ময়, বর্ণ পীত বা হলুদ, দেবতা ব্রহ্মা। নাট্যশাস্ত্রে নির্ভেদ, গ্লানি, শঙ্কা, অসুয়াভেদে 33 প্রকার ব্যভিচারী ভাবের কথা ভরতমুনি বলেছেন। মহর্ষি ভরত তার নাট্যশাস্ত্রে 8 প্রকার সাত্ত্বিক ভাবের উল্লেখ করেছেন, যা একটি কারিকার মাধ্যমে উল্লেখিত হল।
স্তম্ভ স্বেদ অথ রোমাঞ্চ স্বরবঙ্গ অত বেপথু বৈবর্ডম অশ্রুপ্রলয় ইত্যষ্ট সাত্বিকা মতাহা। এছাড়াও নাট্যশাস্ত্রে অষ্টরসের বিবিধ ভাগের কথাও উল্লিখিত হয়েছে। সম্ভোগ শৃঙ্গার ও বিপ্রলম্ব শৃঙ্গার ভেদে শৃঙ্গার রসের দ্বিবিধ ভেদ দৃষ্ট হয়। হাস্যরসের ষড়বিধ ভেদ দৃষ্ট হয়ে থাকে, যথা স্মিত, হসিত, বিহসিত, উপহসিত, অপহসিত ও অতিহসিত হাস্য। এগুলির মধ্যে স্মিত ও হসিত হাস্য উত্তম শ্রেণীর লোকেদের মধ্যে দৃষ্ট হয়। বিহসিত এবং উপহসিত হাস্য মধ্যম শ্রেণীর মধ্যে, অপহসিত ও অতিহসিত অধম শ্রেণীর মধ্যে দৃষ্ট হয়। নাট্যশাস্ত্রে বীর রসের 3টি ভেদ স্বীকৃত হয়েছে, যথা দানবীর, ধর্মবীর ও যুদ্ধবীর। পরবর্তীতে 14 শতকের আলংকারিক সাহিত্য দর্পণাকার বিশ্বনাথ কবিরাজ উক্ত 3 ভেদের সঙ্গে দয়াবীর ভেদে 4 প্রকার বীররসের ভেদ স্বীকার করেছেন। ভরতের রচনাশৈলী 3 পর্যায়ে বিভক্ত: সূত্রভাষ্য, কারিকা ও অনুবংশ শ্লোক। উক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সংস্কৃত নাট্যসাহিত্যের প্রাচীনতম গ্রন্থ ভরতের নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র সম্ভবত এক সময়ের রচনা নয়, অনেক সংযোজন ও পরিবর্তনের ফল হলো এই নাট্যশাস্ত্র। প্রাচীন ভারতীয় নৃত্য ও সঙ্গীতের মূল পাওয়া যায় নাট্যশাস্ত্রে। ভরতমুনি কিছু রস ও অভিব্যক্তির বিষয়ে আলোকপাত করেছেন, যা ভারতীয় নৃত্য, সঙ্গীত ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য বর্ণনা করে। তিনি ভরতনাট্যম নৃত্যধারার প্রবর্তন করেছেন বলে অনুমান করা হয়। তামিলনাড়ুর মন্দিরের ভাস্কর্য ভরতনাট্যম নৃত্যধারার একমাত্র নিদর্শন। ফলে ধারণা করা হয় ভরতনাট্যম প্রধানত তামিল মঞ্চনাটকে ব্যবহৃত হতো। ভারতীয় যে কোনো কলার বিবর্তনে নাট্যশাস্ত্রের মূল্য অপরিসীম। বিশেষত নাট্যমঞ্চ ব্যবস্থার পরিকল্পনায় শ্রেয় একমাত্র ভরতাচার্যের নাট্যশাস্ত্র।